হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে ডিপ অ্যানালাইসিসে আমরা আরও একটা মেইনসের টপিক নিয়ে ডিসকাশনস করব, যেখানটায় ইন্ডিয়াস নিউ সিকিউরিটি ডক্ট্রিন নিয়ে আলোচনা রয়েছে। তো আমরা জানি অপারেশন সিন্দুরের পরে এই টপিকটা খুবই রিলেভেন্ট হয়ে যাচ্ছে, যেখানটায় ইন্ডিয়া নিজের যে ডক্ট্রিন, ওয়ার ডক্ট্রিন, সেটা কিন্তু চেঞ্জ করেছে। কি সেই চেঞ্জেস, সেগুলো আমরা দেখে নেব। দেখো, আমরা সবাই জানি যে লাস্ট ইয়ারে মে 7 7th মেতে আমাদের অপারেশন সিন্দুর লঞ্চ হয়েছিল। কেন লঞ্চ হয়েছিল? পেহেলগামে আমরা জানি যে নির্দোষ টুরিস্টদের উপরে রিলিজন কে বেসড করে কিন্তু কি হলো, কি অ্যাটাক করা হলো, তাদেরকে হত্যা করা হলো। তার রেসপন্সে ইন্ডিয়ান আর্মি কি করলো, মে 7 2024 25 আমাদের অপারেশন সিন্দুর লঞ্চ করেছিল। কিন্তু এই অপারেশন সিন্দুরটা আর অন্য অপারেশনের মতো এক নয়। এইখানে কিছু চেঞ্জেস কিন্তু আমাদের আর্ম ফোর্সেস, আমাদের মিলিটারি এনেছে। কি সেগুলো আমরা দেখব। আচ্ছা, আগে যদি আমরা দেখে নিই যে সিগনিফিকেন্স কি অপারেশন সিন্দুরের। আমরা জানি অপারেশন সিন্দুরে কি হয়েছিল। 7th মেতে লঞ্চ হওয়া অপারেশন সিন্দুর 9th নখানা টেরর ক্যাম্পকে, টেরর লিঙ্ক যে ক্যাম্পগুলো ছিল, টেরর লিঙ্ক যে এরিয়াগুলো ছিল, এরকম 9টা লোকেশনসকে কি করেছে, টার্গেট করেছে। টার্গেট করে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি অ্যাটাক করেছিল। স্পেশালি ইন্ডিয়ান এয়ারফোর্স এতে অ্যাক্টিভ ভূমিকা পালন করেছিল। ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান আর্মি। এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট কি ছিল, নূর খাঁ এয়ারবেস। এটা কিন্তু দেখে রাখবে, প্রিলিমসে এরকম কোশ্চেন্সও আসতে পারে, নূর খাঁ এয়ারবেস কোথায়। তো নূর খাঁ এয়ারবেসে কিন্তু ইন্ডিয়া হিটও করেছিল ব্রহ্মস দিয়ে। তো এবার দেখবো যে এটা সিগনিফিকেন্সটা কি। সিগনিফিকেন্স এটা হচ্ছে যে আমাদের ডক্ট্রিন শিফট হচ্ছে। কি ডক্ট্রিনস? আগে আমরা অ্যাটাক হলে আমরা ভার্বাল কমিউনিকেশনস করতাম, আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে জানাতাম, ইউএনএ নালিশ করতাম, তাদেরকে বলতাম, কিন্তু আলটিমেটলি সাজাটা দেওয়া হতো না। কিন্তু এইবারে জিরো টলারেন্স পলিসির আন্ডারে কি করা হচ্ছে, যে অ্যাক্ট অফ ওয়ার ওটাকে ডিক্লেয়ার করা হচ্ছে, যে আমার দেশে যখন টেররিস্ট অ্যাটাক হলো তখন সেটা অ্যাক্ট অফ ওয়ার হবে, মানে ওয়ারের সময়, যুদ্ধের সময় তাকে গুরুত্ব দেওয়া হবে। নিউক্লিয়ার ডিহাইফেনেশন। নিউক্লিয়ার ডিহাইফেনেশন কি? এর আগে একটা ভয় ছিল কি, যদি আমাদের এয়ারফোর্স তাদের সীমান্তে ঢুকে যায় বা আমরা যদি রকেট নিয়ে হামলা করি, তার ফলে কি হবে, কি নিউক্লিয়ার বাটা অ্যাক্টিভ হয়ে যাবে, পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটাক করবে। এই সব তামাম যে আমাদেরকে সাজেশনস বা ভয় দেখানো হতো, সেই কিন্তু ভয়টাকে কাটিয়ে দেওয়া হলো। যখন আমরা মিসাইল নিয়ে অ্যাটাক করলাম, আমরা তাদের উপর ওভার পাওয়ার্ড হয়ে গেছিলাম। তো এইটা একটা জিনিসকে ইঙ্গিত দিচ্ছে যে নিউক্লিয়ার যে ডিহাইফেনেশন, মানে নিউক্লিয়ারের যে ভয়টা, সেটা কিন্তু ডিহাইফেনেট করে দেওয়া হয়েছে, মানে নেগলেক্ট করে দেওয়া হয়েছে। অপারেশনাল ইন্টিগ্রেশন। এই অপারেশনস থেকে আমরা দেখতে পেয়েছি যে কোঅর্ডিনেশনস, যেটা কার্গিল ওয়ারের সময় আমরা ফেস করেছিলাম না, 1999 2000 যে কার্গিল ওয়ার হয়েছিল, 1999 সেই কার্গিল ওয়ারে কিন্তু আমরা দেখেছি যে আ আমাদের যে ৩ টে কমান্ড, ইন্ডিয়ান এয়ারফোর্স, নেভি অ্যান্ড আর্মি, এদের মধ্যে যে কোঅর্ডিনেশনের অভাব ছিল। কিন্তু এই অপারেশন কিন্তু দেখিয়ে দিয়েছে যে কোঅর্ডিনেশন কিন্তু খুব ভালো ছিল, খুব ভালোভাবে ইন্টিগ্রেটেড ছিল। টেকনোলজিক্যাল সভারেনিটি। আমরা বেশিরভাগ ওয়েপন্স যেগুলো ইউজ করি, সেগুলো অল আর ইন্ডিজিনাস উইথ দ্য হেল্প অফ S-400। we are we we are doing very well. তো সেটাই যে S-400 আকাশ ডিফেন্স মিসাইল সিস্টেমস, দেন বিশেষ করে ব্রহ্মোস তো খুব ভালো পারফরম্যান্স দিয়েছে। তো এই ইন্ডিজিনাস ওয়েপনেরসও কিন্তু খুবই ওখানটায় তার গুরুত্ব দেখানো হয়েছিল। ফিচার্স অফ দ্য নিউ ইন্ডিয়ান ডক্ট্রিন। এবার আমরা দেখব যে আমাদের যে নতুন ডক্ট্রিন আমরা বলছি, সেই নতুন ডক্ট্রিনে কি আছে, আলাদা করে কি রয়েছে। দেখব প্রোঅ্যাক্টিভ রিট্রিবিউশনস। তার মানে কি? প্রোঅ্যাক্টিভ রিট্রিবিউশনস কি? আগে হতো কি, আমাদেরকে যখন কোনো অ্যাটাক হলো, আতঙ্কবাদী অ্যাটাক হলো বা হ্যাঁ, আমাদের আর্ম ফোর্সেস এর উপর অ্যাটাক হলো, তখন সেটা কি দেখা হতো, যে আমরা বললাম অফিসিয়ালি একটা অভিযোগ লঞ্চ করলাম। এখানে তাদের হাই কমিশনারকে ডেকে পাঠালাম, ইউএনএ নালিশ করলাম বা আমেরিকাকে বললাম। সামথিং এগুলো কিন্তু ভার্বাল ওয়েতে চলতে থাকছে, অফিসিয়ালস ওয়েতে। কিন্তু সেটা না করে এখন কি হয়েছে, যে মিলিটারি, তোমাকে মিলিটারি কস্ট পে করতে হবে। তুমি আমার উপর যখন অ্যাটাক করেছো, দেন আমরা মিলিটারিলি কিন্তু সেটাকে দেখব। কলিং দ্য নিউক্লিয়ার ব্লাফ। নিউক্লিয়ার যে ভয়টাকে, সেটাকে একটা এজ এ ব্লাফ হিসাবে চিহ্নিত করে দেওয়া হলো, যে আমরা নিউক্লিয়ার পজিশনস এর আগেও মিলিটারির অনেক কিন্তু অপশনস আছে। তার মানে নরমাল বোম, নরমাল এয়ারক্রাফট, এগুলো ইউজ করেও কিন্তু একটা এনিমিকে ওভার পাওয়ার করা সম্ভব। তো
তো সেইটাই বলা হয়েছে যে নিউক্লিয়ার পাওয়ারের থেকে তার নিচে যেই জিনিসগুলো আছে, অপশনসগুলো অ্যাভেলেবল অপশনস আছে, সেগুলো আমরা ইউজ করব, করে আমরা এনিমিকে মানে তাকে দমিয়ে দেবো। ইন্টিগ্রেটেড কমব্যাট সিনার্জি, যেটা অলরেডি ডিসকাস করলাম, যে ৩ টে যে ফোর্স আছে আমাদের এয়ার ফোর্স, নেভি, আর্মি, ৩ টেকে আমরা একত্রিত করব, আরো বেশি ইন্টিগ্রেট করব এবং এরও আগে গিয়ে থিয়েটার কমান্ড তৈরি করব। মানে একটা এরিয়ায়, যেমন নর্থ জোন, যে নর্দার্ন থিয়েটার কমান্ড, সে টোটালটা সে ওখানটায় কন্ট্রোল করবে। সেখানের নেভি, আর্মি, এয়ার ফোর্স সবকিছুকে সে কন্ট্রোল করবে। তো থিয়েটার কমান্ড লেভেলে আমরা কাজ করছি। জিরো টলারেন্স ম্যান্ডেট। জিরো টলারেন্স ম্যান্ডেট কি? যদি আমার দেশে আতঙ্কবাদী হামলা হয়, তাহলে আমি সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে চিহ্নিত করব। তারপরে দেখে নেব যে স্ট্র্যাটেজিক ইমপ্লিকেশনস কি, এর ইম্প্যাক্টগুলো কি কি আসছে। শিফট ফ্রম ডিফেন্সিভ প্রোঅ্যাক্টিভ ডিটারেন্স, ডিফেন্সিভ টু প্রোঅ্যাক্টিভ। আগে আমরা ডিফেন্সিভ ছিলাম, আমাদের উপর অ্যাটাক হলে আমরা কিন্তু অ্যাটাক করতে যাইনি, কিন্তু নতুন ডক্ট্রিনে আমাদের উপর অ্যাটাক হলে তাদের উপরে অ্যাটাক হবে, আমাদের শত্রুদের উপরেও অ্যাটাক হবে। ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ডস কি করা হয়েছে, যেটাকে আমি বললাম, ৩ টে সেনা মিলিয়ে একটা থিয়েটার কমান্ডস তৈরি করা হচ্ছে। তার সাথে সাথে কি কি জিনিস দেখা হচ্ছে, যাতে আমরা স্যাটেলাইটের মাধ্যমে যে চায়না ইনফরমেশনস প্রোভাইড করছে, তো এস্যাট মানে স্যাটেলাইট মিসাইলস, এই জিনিসগুলোকে মানে স্যাটেলাইট ম্যানেজমেন্ট যদি আমরা করি, সেই সময়তে সেইটার দিকে সাইবার ওয়ারফেয়ার, সব এগুলোকে একটা ইন্টিগ্রেটেড করা হচ্ছে। আত্মনির্ভর ডিফেন্স টেকনোলজি, ডিফেন্সের সেক্টরে কি করছে, তাহলে আমরা আরো বেশি আত্মনির্ভর হতে পারবো। যে নতুন যে পলিসিতে কি করছে, পুশ করা হচ্ছে আত্মনির্ভরে। মাল্টি ডোমেন অপারেশন, সাইবার স্পেস সিকিউরিটি, শুধু যে বায়ু, জল, স্থল, এইটাই ৩টেই কিন্তু যে যুদ্ধের ভূমি সেটা না, সাইবার স্পেসও একটা যুদ্ধের ভূমি। তো আমরা সাইবার সিকিউরিটির উপরে জোর দেব। স্ট্র্যাটেজিক অটোনমি থ্রু মাল্টি অ্যালাইনমেন্ট, কি করছে যে আমরা শুধু এক পক্ষের সাথে সম্পর্ক রাখবো না, শুধু ওয়েস্টের সাথে বা রাশিয়ার সাথে শুধু সম্পর্ক রাখবো এমন নয়, আমরা সব পক্ষের সাথে সম্পর্ক রাখবো এবং তারপরে আমরা নিজের স্ট্র্যাটেজিক অটোনমিটাকে মেনটেন করব। যেমন আমরা কোয়াডেও রয়েছি, তেমন আমরা ব্রিক্সেও রয়েছি। দিস ইজ আওয়ার ফরেন পলিসি। তার ফলেই আমরা আল্টিমেটলি কি হচ্ছে, কিসের রোল প্লে করছি, বিশ্ব বন্ধু, গ্লোবাল ফ্রেন্ড। এবার দেখে নেব আমাদের যে নতুন ডক্ট্রিন আছে তার চ্যালেঞ্জেসগুলো কি কি। চ্যালেঞ্জেস যদি দেখি, দেখো, নিউক্লিয়ার এসকেলেশনস। আমরা কিন্তু নিউক্লিয়ার যে থ্রেটটা রয়েছে সেটাকে একদম ব্লাফ করে দিয়েছি। আমরা বলেছি না, যদি নিউক্লিয়ার দেশ থেকেও আমাদের উপর অ্যাটাক আসে আমরা অ্যাটাক করব, কনভেনশনাল ওয়েতে অ্যাটাক করব, বাট নিউক্লিয়ার ইউজ করব না, কিন্তু আমরা অ্যাটাক করব। তো এর ফলে একটা রিস্ক থেকে যায় কি, যে ওই দেশ যদি বা নিউক্লিয়ার অপশনস ইউজ করে ফেলে, তখন কিন্তু একটা নিউক্লিয়ার ওয়ার হওয়ার চান্সেস থাকে। দেন সাস্টেনিং হাই মিলিটারি রেডিনেস। হাই মিলিটারি রেডিনেস কেন? সব সময় যদি মিলিটারি রেডি থাকতে লাগে না, তো কান্ট্রির অনেক টাকা খরচ হয়ে যায়। এবং আমাদের সবথেকে বড় কথা যে আমাদের মিলিটারি এক্সপার্টসরা, মিলিটারি যে সেক্টরস, তারা ডিমান্ডস করছে যে অ্যাটলিস্ট ইন্ডিয়া $100 বিলিয়ন যাতে ডিফেন্সের খাতে খরচ করে। কিন্তু এখনো পর্যন্ত আমরা $75 বিলিয়ন কিন্তু আটকে রয়েছি। তো এইখান থেকে কিন্তু এখনো জাম্প করতে হবে, নইলে অল টাইম রেডি থাকা কিন্তু পসিবল হবে না। ডিপ্লোম্যাটিক গ্লোবাল প্রেশারস, আর কি কি আছে? আমরা জানি যে ট্রাম্প কতবার উল্লেখ করেছে যে তিনি নাকি আমাদের সিজফায়ার করিয়েছেন, অপারেশন সিন্দুরের পরে সিজফায়ারটা উনি করিয়েছেন। তো এখান থেকে কিন্তু কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে ফরেন পাওয়ার ইনভলভমেন্ট কিন্তু রয়েই যায় এইসব জিনিসে। সেক্ষেত্রে গ্লোবাল প্রেশারটা কিন্তু একটা মেইন জিনিস হয়ে দাঁড়াচ্ছে। আমাদের নিজস্ব যে স্ট্র্যাটেজিক আমরা ডিসিশন নিতে চাই, সেটার ক্ষেত্রে কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। ইকোনমিক অ্যান্ড ফিসকাল বার্ডেন, যেটা বললাম যে প্রচুর খরচা। আমাদের মতো ডেভেলপিং নেশনসে, যেখানটায় সামান্য বেসিক নেসেসিটিস ডেভেলপ করার জন্য, বিজনেস প্রোভাইড করার জন্য গভর্নমেন্টকে অনেক টাকা খরচ করতে হয়, সেখানে ডিফেন্স ক্যাপাবিলিটিস, মডার্নাইজেশন, ইন্ডিয়ানাইজেশন, প্রোডাকশনে কিন্তু প্রচুর টাকা কিন্তু খরচ হবে। তো ফিসকাল কিন্তু প্রেশার পড়বে। সাইবার অ্যান্ড হাইব্রিড ওয়ারফেয়ার থ্রেটস, এখন তো শুধু নেভি, এয়ারফোর্স তো নেই, শুধু আর্মি নেই, এখানে একটা সাইবার এবং হাইব্রিড ওয়ারফেয়ার্স হচ্ছে, প্রক্সিস হচ্ছে, প্রক্সি অ্যাক্টরস। তো এই জিনিসগুলো কিন্তু একটা চ্যালেঞ্জেস। আর কি ডিপেন্ডেন্স হয় ইন্ডিজিনাস ডিফেন্স ক্যাপাসিটি। আমরা কি ট্রুলি ডিপেন্ড হতে পারছি? আমাদের কাছে তো তেজস রয়েছে, তা সত্ত্বেও আমরা অন্য দেশ থেকে ফাইটার প্লেন কিনতে হচ্ছে। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আমরা এখনো পর্যন্ত 5 জেনারেশন ফাইটার প্লেন বানাতে পারিনি। তো তার ফলে আমাদের বাইরের দেশের উপরে কিন্তু নির্ভর হতে হচ্ছে। তো এরকম করে আমরা কিন্তু এখনো ডিফেন্স সেক্টরে অনেকটা পিছিয়ে রয়েছি।
ফর আত্মনির্ভর ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বা আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে। এবার দেখি আমাদের কি করা দরকার। ওয়ে ফরওয়ার্ডে যদি দেখি, দেখো স্ট্রেংথেনিং ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ডস, এটাকে আরো স্ট্রেংথ করতে হবে, যার ফলে আরো সিমলেস কানেক্টিভিটি, সিমলেস কনভারসেশনস হতে পারে। বুস্ট ডিফেন্স ইন্টিগ্রেশন, আত্মনির্ভর ভারত। হুম, ডিফেন্স ইন্ডিজেনাইজেশন এবং আত্মনির্ভর ভারতকে আরো বুস্ট দিতে হবে। আমাদের নিজস্ব যে এখনো পর্যন্ত এয়ারক্রাফটের ইঞ্জিন আমরা তৈরি করতে পারিনি, ফাইটার এয়ারক্রাফটের, সেদিকে কিন্তু আমাদের রিসার্চ ওয়ার্ক করতে হবে, কোলাবোরেশন করতে হবে। ড্রোন আমরা তুর্কি ওয়ার্ল্ড ক্লাস স্টেট অফ দ্য আর্ট ড্রোন বানাচ্ছে, ইরান আর্ট ড্রোন বানাচ্ছে, আমরা কিন্তু সেদিকে কিন্তু এখন অনেকটা পিছিয়ে রয়েছি। এনহ্যান্সিং ইন্টেলিজেন্স অ্যান্ড সার্ভেলেন্স ক্যাপাবিলিটিস, আমাদেরকে আরও ইন্টেলিজেন্স সেক্টর মানে সেক্টরটাকে মজবুত করতে হবে। আর তার সাথে সাথে স্যাটেলাইট যে নজরদারি, সেই জিনিসটাও কিন্তু বাড়াতে হবে। ডেভেলপ অ্যাডভান্স সাইবার অ্যান্ড হাইব্রিড ওয়ারফেয়ার প্রিপেয়ারনেস বললাম আমি। এক্সপ্যান্ড স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি অ্যান্ড গ্লোবাল পার্টনারশিপ, আমাদের আরও বেশি গ্লোবাল পার্টনারশিপ, স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি মেনটেন করতে হবে। যেমন জাপান, সাউথ কোরিয়া, এদিকে হচ্ছে কোয়াড, ইউরোপে গেলে ফ্রান্স, ইউনাইটেড স্টেটস, এদের সবার সাথে ডিপ সম্পর্ক তৈরি করতে হবে, যাতে পরবর্তীকালে যখন আমরা স্টেপ নিতে যাব, তখন এই বড় বড় দেশের থেকে কিন্তু যাতে কোনো প্রেশার না ক্রিয়েট হয়। দেন দেখবো মেইনটেইন ক্রেডিবল ডিটেনেন্স এসকেলেশন কন্ট্রোল। তো ওই মেইনটেইন করতে হবে কি, যে ডিটেনেন্স মেইনটেইন করতে হবে, তার ফলে কি হবে, আমাদেরকে আরো বেশি পাওয়ারফুল কিন্তু শো করতে হবে। কনক্লুশন কি বলছে, অপারেশন সিন্দুর মার্কস আ ডিসিসিভ শিফট ইন ইন্ডিয়া সিকিউরিটি ডক্ট্রিন ফ্রম রিঅ্যাক্টিভ রেস্ট্রেন্ট টু প্রোঅ্যাক্টিভ ডিটারেন্স। আগে রিঅ্যাক্টিভ ছিলাম, কিছু হলো তারপরে দেখছি, এখন প্রোঅ্যাক্টিভ, আগেই আমরা অ্যাটাক করব। এর ফলে বলছে ইট লং টার্ম সাকসেস ডিপেন্ডস অন, এর যে লং টার্ম সাকসেস কীভাবে ডিপেন্ডস করবে, মিলিটারি প্রিপেয়ারনেস, ডিফেন্স ইন্ডিজেনাইজেশনস মানে আত্মনির্ভর ভারত, স্ট্র্যাটেজিক ডিপ্লোমেসি। তো এই যে পুরো আর্টিকেলটা আমরা পড়লাম, এর সাথে সাথে আমরা যদি দেখি, এর সাথে আমাদের কাছে কিন্তু যদি দেখি, কেউ যদি এই পুরো আর্টিকেলটা পড়ার পরে সেম আর্টিকেল কিন্তু আমরা, এক মিনিট আমি দেখাচ্ছি তোমাদেরকে, যে আমাদের কিন্তু এই আর্টিকেলটা কিন্তু বেঙ্গলিতেও কিন্তু প্রোভাইড করা রয়েছে। ঠিক আছে? তো কেউ যদি বলে না যে ইংলিশে পড়বো না, বেঙ্গলিতে পড়বো, সেও কিন্তু বেঙ্গলিতেও পড়তে পারে। দেখো ভারতের নতুন নিরাপত্তা নীতি, তো এই টোটাল আর্টিকেলটা কিন্তু বেঙ্গলিতেও রয়েছে। কেউ যদি চায় যে বেঙ্গলিতে পড়বে, সে বেঙ্গলিতেও পড়তে পারে। ভারতের জন্য কৌশলগত প্রভাব, ভারতের নতুন কৌশলগত মতবাদের চ্যালেঞ্জ সমূহ, যেটাকে আমরা চ্যালেঞ্জ রয়েছে, এবং ভবিষ্যৎ পন্থা যেখানটা আছে ওয়ে ফরওয়ার্ড। তো এটা আপ টু ইউ কোনটাতে কমফোর্টেবল হবে। এরপরে আমি বলবো যে এই আর্টিকেলটা পুরোটা পড়ার পরে তোমরা এখানে একটা কোশ্চেন আমরা দিয়ে রেখেছি, এই কোশ্চেনটাকে অ্যাটেন্ড করবে। অপারেশন সিন্ধু রিফ্লেক্টস আ প্যারাডিগম শিফটস ইন ইন্ডিয়াস ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন। এখান থেকে কি বলছে, যে স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স, অলসো এক্সামাইন দ্য চ্যালেঞ্জেস। এই দুটো কিন্তু পার্টে ভাগ রয়েছে কোশ্চেনটা, সেই হিসাবে কিন্তু এটা অ্যান্সার করবে। এবং অ্যান্সার করে তোমরা কি করবে, আমাদের যে ওয়েবসাইটে তোমরা এটা সাবমিট করে দেবে। সাবমিট করে দিলে আমরা যেটা ইভ্যালুয়েট করে তোমাদেরকে আবার জমা দিয়ে দেবো। এর সাথে সাথে প্রিলিমস বাইটস এবং এডিটোরিয়াল এক্সপেরিয়েন্সের ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা সেগুলোই আমাদের আইসআইসি ইউটিউব চ্যানেল থেকে দেখে নিও। এবং প্রতিদিন যদি তোমরা এই প্রোগ্রামের সাথে কানেক্টেড থাকো না, তো তাহলে কিন্তু ডেলির যে নিউজটা কিন্তু কভার হয়ে যায়, আমাদের আলাদা করে কিন্তু সময় দিতে লাগে না, শুধু ভিডিওগুলো চালিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আর এই যে ডকুমেন্টস যেটা পড়ালাম, সেই ডকুমেন্টসটা আমাদের ওয়েবসাইটে, আইসআইসির ওয়েবসাইটে বেঙ্গলি প্লাস ইংলিশে আপলোডেড রয়েছে, এবং ভিডিও ডিসক্রিপশনেও রয়েছে। তো অল দ্য বেস্ট স্টুডেন্টস, থ্যাংক ইউ।